আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা কী এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কোয়ান্টাম সংখ্যা মূলত ছিল পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করতাম সেগুলোর নাম ছিল হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধানত চার প্রকারের ছিল। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা নিউক্লিয়াস হতে ইলেকট্রনের দূরত্ব এবং শক্তি স্তরের আকার সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপশক্তি স্তরের ধারণা পাই। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল ও অরবিটালের চৌম্বক ধর্ম জানা যায় এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন এবং ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করতাম। সহকারী কোয়ান্টাম সংখ্যা L ইজ ইকুয়াল 0 থেকে n-1 পর্যন্ত। m এর মান ছিল -L 0 প্লাস L এবং s ইকুয়াল -12 প্লাস হাফ। এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে একটা ধারণা ছিল এবং L এর মানের উপর নির্ভর করে আমরা কয়েকটা জিনিস বলতে পারি। যখন কিনা L এর মান হয় 0, একটু বোঝার চেষ্টা করো। L এর মান যখন 0 তখন এটা ছিল হচ্ছে S উপশক্তি স্তর। L এর মান 1 হলে এটা P উপশক্তি স্তর এবং L এর মান যদি 3 হয় L এর মান যদি 2 হয় তাহলে এটা D উপশক্তি স্তর এবং L এর মান 3 হলে এটা F উপশক্তি স্তর। এবং এই জিনিসগুলোর মধ্যে ছিল কি, S উপশক্তি স্তর ছিল হচ্ছে বৃত্তাকার, পি উপশক্তি স্তর ছিল ডাম্বেল আকৃতির, ডি ছিল ডাবল ডাম্বেল আকৃতির এবং এফ যে উপশক্তি স্তরটা ছিল সেটা হচ্ছে ত্রিমাত্রিক। গত ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে মোটামুটিভাবে একটা ভালো একটা আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এই অধ্যায়ের বা এই টপিক থেকে যতগুলো এমসিকিউ বিভিন্ন ভার্সিটি এবং বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা কি বলা হয়েছে যে 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে। আচ্ছা, 3p অরবিটাল, দেখো এই যে 3p অরবিটালটা একটু দেখার চেষ্টা করো। এটা হচ্ছে 3p যে অরবিটাল, 3p অরবিটালের ক্ষেত্রে তোমার মনে করো যে n এই যে n ইজ ইকুয়াল কত হয়, 3 হয় এবং l এর মান কত হয় ভাই, 1 হয়। এই জিনিসগুলো কিন্তু ভাই জানতে হবে। যেমন l এর মান 0 হলে এটা s, 1 হলে p, 2 হলে d এবং 3 হলে f। তাহলে দেখো এটা কোন অপশনের মধ্যে এই জিনিসটা আমাদের আছে। দেখো n এর মান যদি 3 এবং 2 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে n এর মান 3 এবং l এর মান হচ্ছে 1। আচ্ছা, 1 নাম্বার অপশনটা কি হতে পারে? দেখো তো, আমরা একটা প্রশ্ন সমাধান করলেই হবে না, বাকি প্রশ্নগুলোর আনসার কি হইতে পারে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে এটার অপশন যেটা, এটার আমার সঠিক আনসার হবে হচ্ছে বি। আচ্ছা, তাহলে এতে মূলত কি আছে একটু দেখার চেষ্টা করো। যেহেতু n এর মান হচ্ছে 3, তাহলে এই যে 3 এবং l ইজ ইকুয়াল কত, 0, তার মানে এটা হচ্ছে 3s। এ যে অপশনটা এটা হচ্ছে 3s অরবিটাল, বি যে অপশনটা এটা হচ্ছে 3p এবং আরেকটা দেখার চেষ্টা করো যে সি অপশনটার মধ্যে কি আছে। দেখো, n এর মান যদি তোমার হয় 2, n এর মান হচ্ছে 2 আর l এর মান 3 আর 3 মানে হচ্ছে f। ভাই 2f তো জীবনেই সম্ভব না, এটার তো কোনো অস্তিত্বই নেই। এবং ডি যে অপশনটা এটা দেখার চেষ্টা করি। দেখো, n এর মান 3 লিখলাম, তারপর হচ্ছে l এর মান হচ্ছে কত, 2 হলে এটা কিন্তু ডি। তার মানে আমরা কি বুঝলাম, এ যে অপশনটা এটা হচ্ছে তোমার মনে করো যে 3s অরবিটাল, বি নাম্বার যে অপশনটা এটা হচ্ছে 3p অরবিটাল, সি নাম্বার যে অপশনটা যেটা এটা হচ্ছে 2f অরবিটাল, যেটা কিন্তু বাস্তবের কোনো অস্তিত্বই নেই এটার, এবং ডি নাম্বার যে অপশন এটা হচ্ছে 3d অরবিটাল। আমার এখানে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে বি। ঠিক আছে ভাই, আশা করি এই চারটা অপশন সম্পর্কে ভালো আইডিয়া পাইছো এবং এটার সঠিক উত্তর কি হবে এটা বুঝতে পারছো। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন আসতে দেখা যায়। দেখো, নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি ডি অরবিটালের ক্ষেত্রে সঠিক হবে। ঠিক আছে, এখন দেখো ভাই, ডি অরবিটাল মানে কি, এল এর মান অবশ্যই 2 হবে, এল এর মান 2 হইলেই তো এটা ডি অরবিটাল। ঠিক আছে ভাই, এবং অরবিটালের ক্ষেত্রে কিভাবে সাজানো থাকে দেখো, প্রথমে দেওয়া থাকে n, পরে l, পরে হচ্ছে m থাকে, এরপর হচ্ছে s।
একটু দেখার চেষ্টা করি। দেখো এই যে প্রথম যে অপশনটা দেখো, এল এর মান হচ্ছে, এন এর মান 4। আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু ভাই এল এর মান কি 3 হওয়া সম্ভব? ডি এর জন্য তো এল এর মান কখনোই 3 হবে না, এটা তো এফ হয়ে যাবে। তার মানে আমাদের এ নাম্বার অপশন জীবনে উত্তর হবে না। দেখো বি নাম্বার, যেটা বিতে আসো, দেখো এন এর মান 4, ঠিক আছে। তারপর হচ্ছে এল এর মান 2, হ্যাঁ এটাও ঠিক আছে, এটা হইতে পারে। এবং এম এর মান কিন্তু মাইনাস এল থেকে শুরু করে 0 প্লাস এল, ঠিক আছে ভাই। এই যে এটা গত ক্লাসে আমরা আলোচনা করছি। দেখো এটা অবশ্যই 1 হইতে পারে, কিন্তু এস এর মান তো কোনো সময় 0 হবে না। এস এর মান তো দুইটাই আছে, একটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে প্লাস হাফ। এখানে তো মাইনাস হাফ বা প্লাস হাফ দেওয়া নাই, তার মানে এখানে ঝামেলা আছে কোনটা, এস এর মান, এটা হবে না। দেখো আমরা পরবর্তী যে সি নাম্বার অপশনটা, দেখো এন এর মান 4, ঠিক আছে, কিন্তু এল এর মান তো 2 হওয়ার কথা, এখানে 3 আছে, এটা তো প্রথমেই ভ্যানিশ, এটা হবেই না। এরপরে এটা দেখো এন এর মান 4, এটা মানা যায়। এন এর মান 4, এল এর মান 2, এটা সম্ভব। এবং এটা যদি 2 হয়, এম এর মান হইতে পারে -2 থেকে শুরু করে 0 প্লাস 2 পর্যন্ত। হ্যাঁ এটা মানতে পারি, এম এর মানও ঠিক আছে, এবং মাইনাস হাফ এটাও সম্ভব, প্লাস হাফও কিন্তু হইতে পারতো। তার মানে আমার যে এখানে যে কাঙ্ক্ষিত যে আনসারটা, সেটা হবে হচ্ছে তোমার ডি নাম্বার অপশন। আশা করি এই জিনিসটা বুঝছো, এবং এটা তোমরা তারাই পারবা যারা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মোটামুটি একটি ধারণা আছে। এটাও অনেক ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, বিভিন্ন ভার্সিটিতে আসে এবং বোর্ডেও আসে। দেখো নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, যেটা হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে ভাই। দেখো দেখো এন এর মান 3 হইতে পারে, এল এর মান অবশ্যই কি এন এর থেকে 1 কম হবে, 2 হওয়া সম্ভব। এম এর মান -2 হইতে পারে, গত ক্লাসের বেসিক থেকে আমরা জানি, প্লাস হাফ এটাও সম্ভব। দেখো পরবর্তী যে অপশনটা বি, 4 হইতে পারে। এল এর মান তো অবশ্যই 0 থেকে n-1 পর্যন্ত, যেহেতু এটা 4 আছে তাহলে এল এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত। এম এর মানও সম্ভব, প্লাস হাফ এটাও ঠিক আছে। এই যে দেখো 3 নাম্বার যে অপশনটা, এন এর মান 3, ঠিক আছে, তারপর এল এর মান 2 হইতে পারে। দেখো এই যে এম এর মানটা কিন্তু অবশ্যই -L 0 প্লাস এল, এল এর থেকে জীবনও এম এর মান কোনোদিন বড় হবে না। তাহলে দেখো তো ভাই বড় বা ছোট হবে না। এখানে 2 আছে, তাহলে এম এর মান হইতে পারে না -2 -1 0 +1 +2, কিন্তু -3 আসলো কোথায় থেকে, এটা তো অবশ্যই ভুল। তার মানে এই জায়গার মধ্যে ঝামেলা, এই জন্য এটা কি সঠিক উত্তর হবে না। আশা করি বুঝতে পারছি। এবং পরেরটা মোটামুটি ঠিক আছে, যে এন এর মান 5 হলে এল এর মান 3 হইতে পারে, মানে 4 থেকে 0 পর্যন্ত যে কোনো সংখ্যা হবে। তারপর এম এর মানও 0 -1, এটা ঠিক আছে। তার মানে আমার এখানে যে কাঙ্ক্ষিত আনসার, এটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব, যে এমসিকিউটা সমাধান করব, এটা খুবই মজার একটি এমসিকিউ এবং এটার মধ্যে অনেক বেসিক আছে। দেখো বলছে xy অরবিটালে কয়টি লুপ থাকে। গত ক্লাসে আমরা বিভিন্ন লুপ সম্পর্কে আলোচনা করছি, এটা আমরা গত ক্লাসে দেখছি। কিন্তু এখন দেখো ডিতে কিন্তু 5টা অরবিটাল সম্ভব। কীভাবে 5টা অরবিটাল সম্ভব? কারণ ডি এর জন্য এম এর মান কত ভাই? এম এর মান হচ্ছে তোমার 2, তাহলে এম এর মান অবশ্যই, তাহলে এম এর মান অবশ্যই -2 -1 0 +1 +2 পর্যন্ত হবে। 5টা অরবিটাল সম্ভব। এই যে দেখো ডি এর যে অরবিটালগুলো ছিল, এটার ক্ষেত্রে তোমার মনে করো যে দেখো যে ডি এক্স ওয়াই অরবিটালটা কেমন হয়, এটা দেখলে বাকিটা বুঝতে পারবা। এক্স ওয়াই অরবিটাল, যেটা এক্স ওয়াই অরবিটালটা হয় হচ্ছে কিছুটা এরকম। এই যে এক্স ওয়াই যে অরবিটালটা, এই যে এইগুলো হচ্ছে এক একটা লুপ। এই যে লুপ, এই যে একটা লুপ, এখানে একটা হইলো কয়টা? 2টা লুপ। আবার এই অরবিটালের মধ্যে দেখো একটা আরেকটা, 2টা লুপ। টোটাল লুপ আছে কয়টা? 4টা। ঠিক আছে ভাই, তার মানে এখানে সঠিক উত্তর হবে 4। আচ্ছা এটা তো ছিল ডি এক্স ওয়াই, ঠিক আছে ভাই।
হইতে পারতো না ডি ওয়াই জেড, তখন তুমি কি করতা, ডিতে যে অরবিটালগুলো ছিল একটু দেখার চেষ্টা করো, ডিতে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেডও তো বলতে পারতো, ডি ওয়াই জেড, তখন তোমার মনে করো ওয়াই জেড। এটার ক্ষেত্রেও সেম ছিল, এই যে এখানেও 4টা। তারপর হচ্ছে আরেকটা হইতে পারে ডি জেড এক্স, এটার ক্ষেত্রেও সেম, এই যে এখানেও কিন্তু 4টা লুপ আছে। এই যে লুপ হচ্ছে এই যে গড়গুলো আছে না, এই যে এই ডাম্বেলগুলো হচ্ছে এক একটা লুপ, ঠিক আছে ভাই। এবং হইতে পারতো ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার ক্ষেত্রে এই অক্ষ বরাবর কিন্তু চাই, মাথায় রাখতে হবে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই যে জিনিসটা। এবং এখান থেকে দেখার বিষয় এই যে ডি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যেটা কিনা অক্ষ বরাবর থাকে, এবং ডি জেড স্কোয়ার অক্ষ বরাবর, কিন্তু বাকি দুইটা এটা কিন্তু অক্ষ বরাবর না, এটা হচ্ছে 3D চিত্র, আমরা আঁকতে পারি না, যদিও আঁকা সম্ভব হয় না। তার মানে দেখো তো ডি এক্স ওয়াইয়ের মধ্যে 4টা লুপ, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, তাহলে টোটাল হলো 16টা লুপ। এবং ডি জেড স্কোয়ার এক্সেপশন, যেটা ব্যতিক্রম, এটা হচ্ছে মাত্র তাকে হচ্ছে লুপ, তাকে হচ্ছে 2টা। আশা করি এই প্রশ্নগুলো আসলে আমরা পারবো, হ্যাঁ, শুধু একটা দেখলে হবে না, বাকিগুলো দেখার চেষ্টা করতে হবে। এখন আমরা যে এমসিকিউটা সমাধান করব সেটা খুব মজার একটি প্রশ্ন। বেসিক যদি তুমি জানো, কোয়ান্টাম সংখ্যার বেসিক জানলে এই এমসিকিউগুলো সমাধান করা মোটামুটি সহজ। তাহলে দেখো এখানে কি বলছে, n ইজ ইকুয়াল টু l ইজ ইকুয়াল 1 এবং m ইজ ইকুয়াল 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে। তাহলে দেখো n এর মান হচ্ছে 2, l এর মান 1 এবং m এর মানও 1। তাহলে এই জায়গার থেকে আমরা লিখতে পারি না, এটা অবশ্যই 2, l এর মান যদি 1 হয় অবশ্যই এটা হচ্ছে p অরবিটাল, আর m এর মান যদি 1 হয় তাহলে এটা কোন অরবিটাল, এটা একটু দেখার চেষ্টা করো। দেখো পিতে আমরা জানি হচ্ছে 3টা অরবিটাল থাকে, যেমন হচ্ছে পি এর 3টা অরবিটাল হচ্ছে এরকম, পি এক্স, পি ওয়াই, আরেকটা হচ্ছে পি জেড। আচ্ছা এটার ক্ষেত্রে কি হয় একটু দেখার চেষ্টা করো, এম এর মান হয় -1, এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে হয় +1। তার মানে এখানে যেহেতু 1 আছে, তার মানে এটা অবশ্যই আমাদের এখানে কি হবে, পি জেড অরবিটাল হবে, 2p জেড অরবিটাল, এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি বাকি জিনিসগুলো বুঝতে পারছি আমরা। ওকে, এই পর্যায়ে যে এমসিকিউটা সমাধান করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। দেখো এই প্রশ্নটার মধ্যে কি বলছে, কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, কোন অরবিটালের মধ্যে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক। দেখো এখানে 2p অরবিটাল আছে, 1s অরবিটাল, 3s, 2s অরবিটাল আছে। দেখো এই যে তোমার মনে করো যে ইলেকট্রন ঘনত্ব তখনই বেশি হবে যখন কিনা n এর মানটা ছোট হবে। যেমন s অরবিটালের ক্ষেত্রে, যেমন পিতে হচ্ছে তোমার হচ্ছে পির যে অরবিটাল, এটা 3টা অরবিটাল হয়, পিতে 3টা অরবিটাল হয় এবং তার লুপ হয় মোটামুটি 6টা, এবং পিতে হচ্ছে 6টা ইলেকট্রন থাকে। এর মধ্যে হচ্ছে সবসময় মনে রাখবা যে অরবিটালের ঘনত্ব তখনই বেশি হইব যখন কিনা ঘনত্বর দিক বিবেচনা করলে এস অরবিটালের ঘনত্ব তুলনামূলক বেশি হয়, তারপর পি, এরপর ডি, এরপর হচ্ছে এফ। তার মানে এখানে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে এস অরবিটাল। এখন প্রশ্ন হচ্ছে এখানে এস অরবিটালের মধ্যে তো এখানে 3টা অরবিটাল আছে, তার মানে কোন অরবিটালটা বেশি, কোন অরবিটালের মধ্যে ঘনত্বটা বেশি হবে। তখন চিন্তা করতে হবে, দেখো যে অরবিটালে এন এর মানটা কম, এন এর মান ছোট, এন এর মানটা যেখানে কম সেখানে অরবিটালের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে। যেমন এখানে তোমার মনে করো যে 1s এর মধ্যে এন শক্তি স্তর আছেই মাত্র একটা, এবং এই এক শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে তোমার মনে করো হচ্ছে 2টা। এবং দেখো 2s, তার মানে দ্বিতীয় শক্তি স্তরটা মোটামুটিভাবে বড়। যেমন আমরা যদি হিসাব করি, এটা তো নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে 1s, এই 1s এর মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে 2টা। এটা হচ্ছে 1s এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 2s এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতাম তাহলে কি হইতো, দেখো এই যে এখন দেখো ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলক কিছুটা কম। আবার দেখো 3s এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতাম, আশা করি কনসেপ্টটা বুঝতে পারতেছ কি, এই যে 1 2 3,
এই যে দেখো এখানে তুমি নিজে বলো তো কোন জায়গার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এটা দেখলেই বুঝতে পারতেছি। এখানে ইলেকট্রনের ঘনত্ব হবে হচ্ছে 1s অরবিটালের মধ্যে, 1s অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক। ঠিক আছে ভাই, ওকে। ঢাকা বোর্ড 2016 সালে একটি প্রশ্ন এসেছিল, যে প্রশ্নটার মধ্যে বলা ছিল 3D অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেটটি হবে। দেখো 3D অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেটটি সম্ভব হবে। যেহেতু এটা ডি অরবিটাল, অবশ্যই l এর মান কত হবে ভাই, অবশ্যই l এর মান হচ্ছে 2 হবে। তাহলে দেখো যেহেতু এটা হচ্ছে একটা 3D অরবিটাল, তার মানে l এর মান হবে 2। l এর মান যদি 2 হয় তাহলে m এর মানটা কি হওয়ার কথা, -l 0 + l, তার মানে হচ্ছে -2 -1 0 +1 +2। তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা যেটা হবে এটা হবে আমার এখানে কাঙ্ক্ষিত আনসার, এটা হবে সি নাম্বার। ঢাকা বোর্ড 2017 সালে যে এমসিকিউটা ছিল এটা অনুধাবন প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা এমসিকিউতে আসছিল। সেটা হচ্ছে কোন অরবিটালটি সম্ভব, এখানে কোন অরবিটালটি সম্ভব এটা বের করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে একটা অরবিটাল সম্ভব হবে, বাকি তিনটা অসম্ভব হবে। আচ্ছা, অরবিটাল কখনো অসম্ভব হয় এই জিনিসগুলো এখন দেখি। দেখো এ নাম্বার যে অপশনটা, এটার দিকে একটু তাকাও, দেখো 3f, n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 3। আচ্ছা ভাই, n এবং l তো কোনো দিন সমান হবে না, কারণ l এর সূত্রের মধ্যেই বলা আছে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, এবং l নট ইকুয়াল n এবং l এর মান কখনো সমান হবে না। তার মানে এই অপশনটা কোনো দিনও সম্ভব নয়। এ নাম্বার অপশন বাদ, এখন বি নাম্বার অপশনের ক্ষেত্রে যদি আমরা আগাই, দেখো বি নাম্বার অপশনটার দিকে তাকাই, বি যে অপশনটা এটার মধ্যে বলা আছে হচ্ছে 3D। দেখি তো n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2, অবশ্যই বি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, 2D এবং 1P কেন সম্ভব নয় এটা একটু দেখার চেষ্টা করে দেখো। 2D, n এর মান 2, l এর মানও 2। আচ্ছা ভাই, দুইটা কি কখনো সমান হবে, হবে না তো, এটাও ভুল অপশন। এবং ডি নাম্বার যে অপশনটা এটা হচ্ছে 1P, n এর মান 1, l এর মানও 1। তার মানে এই দুটোটার ক্ষেত্রে কি হয়, n এবং l এর মান, এই তিনটা প্রশ্নের মধ্যে n এবং l এর মান হচ্ছে সমান, যে তিনটা অপশন দেওয়া আছে এই অপশন তিনটার মধ্যে। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। পরবর্তী এমসিকিউটা দেখি। সিলেট বোর্ড 17 সালে যে প্রশ্নটা এসেছিল এমসিকিউ, এখানে বলা ছিল পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত। আচ্ছা, শক্তি স্তর থেকে অরবিটাল সংখ্যা বের করার জন্য গত ক্লাসে শেষের টাইমে আমি কয়েকটা এমসিকিউর জন্য আলাদা এখানে লিখে দিয়েছিলাম, একটু মনে করে দেখতে পারো যে আমাদের যে আগের যে ভিডিওটা ছিল এটার মধ্যে। এখানে কি বলা আছে দেখো, তৃতীয় শক্তি স্তর অরবিটাল সংখ্যা, তার মানে আমরা এখান থেকে তো জানি শক্তি স্তর থেকে অরবিটাল সংখ্যা কেমন বের করা লাগে, শক্তি স্তর হতে অরবিটাল, যদি আমরা অরবিটাল বের করি এটা সূত্র হচ্ছে n²। এটা একটু মাথাতে রাখো, আমি কয়েকটা সূত্র সরাসরি লিখে দিতেছি। যদি আমরা ইলেকট্রন সংখ্যা বের করতাম তাহলে এটা 2n² ছিল। যদি আমরা উপশক্তি স্তর থেকে অরবিটাল বের করি তাহলে কি কি সূত্র হয় দেখো, উপশক্তি স্তর হতে অরবিটাল বের করার সূত্র হচ্ছে 2l + 1, আর ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে তোমার 2 × 2l + 1। আশা করি এই চারটা সূত্র একটু মাথাতে রাখলে হয়ে যাবে। এখন আমরা কি জানতে চাইছি, তৃতীয় শক্তি স্তর হতে অরবিটাল, অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো 3 রে স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তার মানে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হবে 9, যেটার অপশন হচ্ছে ডি নাম্বার। দেখো, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটি। এটা কিছুক্ষণ আগে আমরা এই জিনিসটা লিখে দিয়ে দিয়েছিলাম যে উপশক্তি স্তর থেকে ইলেকট্রন নির্ণয়ের যে ফর্মুলাটা ছিল এটা ছিল 2 × 2l + 1। এটা প্রথমটাই হবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে ভাই,
এই যে এগুলো হচ্ছে এখন থিওরি টাইপের, এটা হচ্ছে সূত্র। দেখো, নিচের কোন নিয়মের সাহায্যে উপশক্তি স্তর থেকে অরবিটাল বের করা যায়? উপশক্তি স্তর থেকে অরবিটাল বের করা যায়, এটা সূত্র কী ছিল? অরবিটাল সংখ্যা 2l+1। কিছুক্ষণ আগে আমরা কিন্তু এটা লিখে রাখছিলাম। তাহলে এটার সঠিক উত্তর হবে বি। এরপরে দেখো এই প্রশ্নটা কি বলছে, মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? আচ্ছা ভাই, 6টি ইলেকট্রন থাকতে পারে কোনটির মধ্যে? এটা আমরা তো সবাই জানি। এসে থাকতে পারে হচ্ছে, এসে থাকতে পারে 2টা ইলেকট্রন, পিতে থাকতে পারে হচ্ছে 6টি ইলেকট্রন, ডিতে 10টি ইলেকট্রন এবং এফে থাকতে পারে 14টি ইলেকট্রন। এটা আমরা মোটামুটি সবাই এটা আমরা জানি, এটা এসএসসিতেও ছিল এবং গত ক্লাসে আমি এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে মোটামুটি পড়িয়ে দিচ্ছি। এটা সঠিক উত্তর হবে হচ্ছে বি। দেখো এরপরের প্রশ্ন, 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টি আছে? আচ্ছা ভাই, এটা তো একটা পি উপশক্তি স্তর, আর পি উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টি থাকে? এটা তো আমরা সবাই জানি। এটা কোন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2020-21 সেশনে এসেছিল। এই প্রশ্নটা হচ্ছিল, এই প্রশ্ন ছিল 3p উপশক্তি স্তরে অরবিটাল কতটি? তার মানে দেখো, এখানে এল এর মান যদি 1 হয়, তার মানে অরবিটাল বের করার সূত্র কী ছিল? 2l+1। তাহলে 2 × 1 + 1, এখানকার আনসার হবে হচ্ছে তোমার 3। আর এই তিনটা যে অরবিটাল ছিল, এই তিনটা অরবিটাল হচ্ছে 3px, 3py, 3pz অরবিটাল। আশা করি এই জিনিসটা হয়তো তোমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 2020-21 সেশনে এসেছিল, ডি অরবিটালের জন্য নিচের কোন তত্ত্বটি সঠিক নয়? ডি অরবিটালের ক্ষেত্রে নিচের কোন তত্ত্বটি সঠিক নয়, এটা দেখার চেষ্টা করে। দেখো ডি অরবিটালের ক্ষেত্রে, দেখো ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান অবশ্যই কত হবে? 2 হবে। তাহলে যে এল = 2, আচ্ছা এম এর মান -l 0 + l পর্যন্ত, তার মানে হচ্ছে -2 -1 0 +1 +2, এটা বুঝতে পারছি। অরবিটালের সংখ্যা 10টি না ভাই, এখানে অরবিটাল আছে হচ্ছে তোমার 5টি, অরবিটাল সংখ্যা হবে 5। এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? ডি অরবিটালে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারি আমরা জানি হচ্ছে 10টি। তার মানে এখানে এ বি ডি এই তিনটা অপশনে মোটামুটি সঠিক। এই তিনটা অপশনে আমরা ভালো করে বুঝতে পারছি, এখানে সঠিক উত্তর হবে সি। ঢাকা ইউনিভার্সিটির 2019-20 সেশনে যে প্রশ্নটা এসেছিল, দেখো উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 3, l = 1 বিশিষ্ট অরবিটাল 3। তাহলে দেখো এখানে n এর মান কত বলা? n এর মান হচ্ছে 3 এবং l এর মান হচ্ছে 1। তার মানে অবশ্যই 1 মানে তো p, তার মানে হচ্ছে এটা হচ্ছে 3p অরবিটাল এবং এটা অবশ্যই p অরবিটাল হবে। যেহেতু 3 দেওয়া নাই, তার মানে অবশ্যই এটার নাম হচ্ছে p অরবিটাল, বি হবে সঠিক উত্তর। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 2019-20 সেশনে যে প্রশ্নটা এসেছিল, এটা অনেক কনসেপ্টে ভরপুর একটি এমসিকিউ। সেটা হচ্ছে তোমার মনে করো নিচের কোন অরবিটাল বৃত্তাকার নয়? নিচের কোন অরবিটাল বৃত্তাকার নাই? আচ্ছা, কোন উপশক্তি স্তরটা বৃত্তাকার ছিল? এটা হচ্ছে এস উপশক্তি স্তর। আর এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান ছিল হচ্ছে 0। তার মানে আমরা বুঝতে পারতেছি এল এর মান যেখানে 0 হবে এটা হচ্ছে এস উপশক্তি স্তর, এবং এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এটা বৃত্তাকার হয়। দেখো এ নাম্বার অপশনের মধ্যে এল এর মান 0, তার মানে এস, তার মানে এটা বৃত্তাকার। বি নাম্বার অপশনের মধ্যে এল এর মান 0, এটাও বৃত্তাকার। যেমন তোমার হচ্ছে 3 নাম্বার অপশনের মধ্যে এল এর মান 3 দেওয়া, সরি এল এর মান হচ্ছে 1 দেওয়া। 1 মানে হচ্ছে পি, আর পি উপশক্তি স্তরটা দেখতে কি হয় ভাই? ডাম্বেল আকৃতির হয়। এই জিনিসটা তো আমরা আগেও দেখছি, এই যে ডাম্বেল আকৃতির চিত্র হয়, এটা তো আমরা আগেও দেখছি। এবং 4 নাম্বার অপশনও সঠিক নয়, এখানে অবশ্যই সঠিক অপশন হবে সি।
রাজশাহী ইউনিভার্সিটি 2017-18 সেশনে যে প্রশ্নটা এসেছিল দেখো, এখানে কি বলা আছে, একটি 4D অরবিটালের জন্য কোন কোয়ান্টাম সংখ্যাটা সঠিক হবে 4D অরবিটালের ক্ষেত্রে। তাহলে 4D অরবিটালের ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি n এর মান হতে পারে হচ্ছে 4, l এর মান হবে হচ্ছে তোমার মনে করো যে 4-এর থেকে যে কোনো এক কম হবে, 4-এর থেকে 1 কম হবে। তার মানে দেখো যে এটা যেহেতু 4-এর থেকে 1 কম এবং এটা হচ্ছে ডি অরবিটাল, আর ডি হইলে তো অবশ্যই এল এর মান 2 হবে এবং এম এর মান হইতে পারে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত হবে এম এর মান। এই যে ডি দেখে এটারে এল ইজ ইকুয়াল আমরা 2 লিখছি, ঠিক আছে ভাই। তাহলে দেখো এই যে 2 নম্বর অপশন, প্রথম অপশন জীবনও হবে না। হ্যাঁ, বি নাম্বার অপশন হইতে পারে কিন্তু এস এর মান মিলে নাই, এস এর মান হয় -1/2 +1, কিন্তু এখানে বলা আছে 0, 0তে এস সম্ভবই না। 3 নাম্বার এল এর মান 3 মানে তো এটা এফ অরবিটাল, এটাও সম্ভব না, অবশ্যই 4 নাম্বারটা সঠিক, ঠিক আছে ভাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 2017-18 সেশনে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে। ভাই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটাল এবং অরবিটালের চৌম্বক ধর্ম, এবং এস বা স্প্রিং কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। তাহলে দেখো তো কি বলতেছে, অরবিটালের আকার কোনোভাবেই না, এবং অরবিটালের অবস্থান, অরবিটালের দিক এবং অরবিটালের গতি। আচ্ছা, অরবিটালের দিক নির্দেশ করে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটালের দিক নির্দেশ করে, ঠিক আছে ভাই। দেখো খুলনা ইউনিভার্সিটি 2017-18 যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত। আচ্ছা, এল এর মান কত হয়, এল এর মানের এটা তো আমরা সূত্রই ছিল 0 থেকে n-1 পর্যন্ত, যেটা তার মানে এটা অবশ্যই বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। মোটামুটি এখানে আমাদের মনে হয় যে 15-20টার মতন এমসিকিউ ছিল, এই প্রত্যেকটা এমসিকিউ বোঝানোর চেষ্টা করছি ভাই। এই এমসিকিউগুলো তুমি তখনই পারবা যখন কিনা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালো একটি আইডিয়া থাকবে। তুমি যখন কোয়ান্টাম সংখ্যাটা ভালোভাবে পারবা, এই এমসিকিউগুলো কিছু প্র্যাকটিস করলে বাকিগুলো অটো হয়ে যায়, মোটামুটি বাকিগুলো পারবা। এবং তোমার মনে করো যে প্রত্যেকটা এমসিকিউ পড়ার আগে তার বেসিকটা কোথায় থেকে আসছে এই জিনিসগুলো জানতে হবে। আমাদের অনেকের কাছে এমসিকিউ কঠিন মনে হয়, এমসিকিউ কঠিন মনে হওয়ার মেন কারণ হচ্ছে তোমার মনে করো বেসিকের দুর্বলতা। তুমি যদি বেসিক ভালো করে না পারো, একটা কনসেপ্ট সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে তুমি এখানকার কোন প্রশ্নই আনসার করার সঠিকভাবে আনসার দিতে পারবে না। তার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে বেসিক পড়তে হবে। যেমন আমি গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে মোটামুটি একটি আলোচনা করছিলাম। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করার পর আমরা এখানে আসছিলাম হচ্ছে যে কিছু এমসিকিউ। এই এমসিকিউগুলো তারাই ভালো পারবা যারা কিনা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আগে পড়ছো। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের এরকম ধারাবাহিক থাকবে। প্রথম দিন থাকবে হচ্ছে বেসিক দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে থাকবে হচ্ছে এই যে বেসিকটাতে দিলাম, এই বেসিকের উপরে কি কি প্রশ্ন বোর্ডে আসতে পারে, বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কি প্রশ্ন আসতে পারে। আমার ইচ্ছা আছে, ক্ষুদ্র একটা ইচ্ছা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়েরই বেসিক দেওয়ার পাশাপাশি এমসিকিউর জন্য একটা প্লেলিস্ট আলাদা করে রাখা। আজকে এতটুকুই রাখবো। এর পরবর্তীতে ক্লাস থাকবে হচ্ছে তোমার আহ্বান নীতি, হুন্ডের নীতি, পরিবর্জন নীতি, ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে এই নীতিগুলো থেকে প্রচুর এমসিকিউ আছে। এবং এই বেসিকগুলো যেমন তোমার এই নীতিগুলো তুমি তখন ভালো পারবা যখন কিনা কোয়ান্টাম সংখ্যা ভালো পারবা। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা টাইপ, এই টাইপের ভিতরেই মনে করো এই যে বাকি জিনিসগুলো আছে, যে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইনশাল্লাহ আমার এই আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, জানি না কতটুকু পারছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কোনো ক্লাস দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।